হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গাজর কিচেন। মাত্র 10 মিনিটে অল্প উপকরণ দিয়ে 3টি ডেজার্ট আইটেম আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিচ্ছি রেসিপিগুলো। ঢাকার বাইরে মিষ্টির দোকানগুলোতে এক ধরনের সন্দেশ পাওয়া যায় যা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করা হয়। তবে এই সন্দেশটা খেতে কিন্তু ভারী মজা। দুধ ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়ে এই সন্দেশটা তৈরি করে নিচ্ছি। সন্দেশগুলো বানানোর জন্য প্রথমে একটি প্যানের ভেতর 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে তেল ইউজ করা যাবে না, এখানে অবশ্যই ঘিটাই নিতে হবে। যেহেতু এখানে কোনো দুধ ইউজ করছি না, সেহেতু এই ঘিটাই সুন্দর একটা টেস্ট আর স্মেল নিয়ে আসবে। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভেতর 1 কাপ ময়দা দিচ্ছি। এখানে ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করলে সন্দেশটা ভালো হবে না। ময়দাটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউয়াসলি ময়দাটাকে নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এভাবে ময়দাগুলোকে 10 মিনিট ভেজে নিয়েছি। 10 মিনিট ময়দাগুলোকে ভেজে নেওয়ার পর ময়দার কালার এরকম লালচে কালার হয়েছে। ময়দার ভিতর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে এলাচের গুঁড়াটা না দিলেও হবে। ঘি ইউজ করার জন্য ময়দাটার গন্ধ অনেক বেশি সুন্দর হয়েছে। ভাজতে ভাজতে ময়দাটা যখন একদম ঝরঝরে হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে ময়দাটা নামিয়ে নেওয়ার পর ময়দা যে বেশি গরমটা ছিল, এই গরমটা একটু কমিয়ে নিয়েছি। এখনও অনেক গরম আছে যে হাত দিয়ে ধরতে পারছি না। এই অবস্থাতেই এর ভেতর পাউডার সুগার দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চা চামচ পাউডার সুগার অ্যাড করে এভাবে মিক্সড করে নিচ্ছি। পাউডার সুগারটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। পাউডার সুগার প্রথমবার মিশিয়ে নেওয়ার পর এর ভেতর আরও 2 চা চামচ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এছাড়াও পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। টোটাল 1/4 কাপ পাউডার সুগার এখানে অ্যাড করেছি। এরপর এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুব ঝরঝরে হয়েছে, এই জন্য এর ভেতরে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ তরল দুধ, 3 থেকে 4 চা চামচের মতো হবে। এই দুধটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার ভেতর দুধ মিশিয়ে নেওয়ার পর ময়দাটা যখন এরকম দলা তৈরি করা যাবে, তখন বুঝতে হবে যে এটা সন্দেশের জন্য পারফেক্ট হয়েছে। এর ভেতর খুব বেশি লিকুইড মিল্ক অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। একটা ট্রের ভেতর একপাশে একটু ঘি লাগিয়ে নিয়েছি। সন্দেশের জন্য যে ডোটা তৈরি করে নিয়েছি, এই ডোটা এই ট্রের উপর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সন্দেশের এই ডোটাকে এখানে বসিয়ে নিচ্ছি। উপরটা এভাবে মসৃণ করে নিয়েছি। এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে। যেহেতু এর ভেতরে ঘি আছে, সেহেতু এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়। এরপর এটাকে সন্দেশের শেপে কেটে নিচ্ছি। এখানে সবগুলোকে স্কোয়ার শেপের তৈরি করে নিচ্ছি। চাইলে বরফি শেপেরও তৈরি করে নিতে পারেন এই সন্দেশগুলোকে। এই সন্দেশগুলোকে ট্রে থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সন্দেশগুলো দেখতে একটু ভালো লাগার জন্য এর উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। মাত্র 2টি উপকরণ দিয়ে এভাবে তৈরি করে নিলাম এই সন্দেশগুলো। এই সন্দেশগুলো খেতে খুবই ভালো লাগে, একদম প্যারা মিষ্টির মতো। আমার কাছে মনে হয় সব সেমাইয়ের ভেতর স্বাদের সেরা সেমাইটা হলো নবাবী সেমাই। কোনো ধরনের ক্রিম বা এক্সট্রা কোনো উপকরণ ছাড়া এই নবাবী সেমাইটা তৈরি করব। শুধু দুধ আর লাচা সেমাই দিয়ে এই নবাবী সেমাইটা আজকে তৈরি করব। এই নবাবী সেমাইটা একটু দেখিয়ে দিচ্ছি যে সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর লেয়ারটাও কতটা ভালো হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি এই নবাবী সেমাইয়ের রেসিপিটি। প্রথমে একটি প্যান গরম করে এর ভেতরে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর ভেতর কয়েকটা কাজু বাদাম, কয়েকটা পেস্তা বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদামগুলো ঘির ভেতর এভাবে ভেজে নিলে বাদামের টেস্টটা অনেক বেড়ে যায় আর অনেক ক্রিস্পি হয়। বাদামগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। কালারটা যখন এরকম লালচে হয়েছে, তখন এই বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। সাধারণ একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা 200 গ্রামের। এখান থেকে 150 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে ভেঙে ভেঙে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতর কোনো দলা পাকিয়ে না থাকে। সেমাইগুলোকে এই ঘিয়ের ভেতরে কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভাজার পরে সেমাইটা অনেক ক্রিস্পি হয়ে গেছে। ভেজে নেওয়ার পর সেমাইটা যখন মচমচে হয়ে গেছে, তখন এর ভেতর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভাজা সেমাইয়ের ভেতর এভাবে গুঁড়া দুধ অ্যাড করলে এই সেমাইটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। সেমাইয়ের সাথে দুধটা মিশিয়ে নেওয়ার পর এর ভেতর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি।
এখানে পাউডার সুগার বা নর্মাল সুগার যে কোনোটা ইউজ করলেই হবে। আমি 2 ধরনের সুগারই ইউজ করেছি। সেমাইয়ের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সেমাইটা আরেকটু ভেজে নিচ্ছি। যখন সেমাইয়ের কালার এরকম সাদা রং থেকে ঠিক এরকম একটা লালচে কালার হয়েছে তখন বুঝতে হবে যে সেমাইটা ভাজি হয়ে গেছে। এখান থেকে ম্যাক্সিমাম সেমাই একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই অল্প কিছু সেমাইয়ের ভেতর কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে জর্দা রংটা ইউজ করেছি। কিছুটা সেমাই লাল কালার করার জন্য আমি এখানে জর্দা রংটা ইউজ করেছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। চুলায় আরেকটা প্যানের ভেতর এখানে 1/2 লিটার তরল দুধ নিয়েছি। এই লিকুইড মিল্ক ফুটিয়ে জাল করে অর্ধেকটা করে নিয়েছি, মানে একটা ঘন দুধ তৈরি করে নিয়েছি। এই ঘন দুধের ভেতর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নেওয়ার পর এর ভেতর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক ইউজ করতে না চাইলে এখানে টোটাল 1 কাপ গুঁড়া দুধ ইউজ করবেন। এর ভেতর সামান্য পরিমাণ এলাচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি একটু স্মেলের জন্য। এখানে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এই গুঁড়া দুধের জন্যই কিন্তু এই ক্ষীরটা খেতে এত বেশি টেস্টি হয়। এখান থেকে 1 চামচ দুধ উঠিয়ে এর ভেতরে ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ময়দাটা এই দুধের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা আটাও ইউজ করা যাবে, তবে অবশ্যই একটা চামচের ভেতর অথবা একটা বাটিতে দুধ নিয়ে এভাবে এই ময়দাটাকে মিক্সড করে নেবেন, তা না হলে দুধের ভেতর লাম্পস ক্রিয়েট হবে। ময়দাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এর ভেতর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এমনিতেই এই ক্ষীরটা অনেক বেশি মিষ্টি হয়েছে, এজন্য এখানে খুব সামান্য পরিমাণ চিনি ইউজ করেছি। চিনির পরিমাণটা টেস্ট করে দিবেন যে কেমন চিনি লাগবে। ময়দা ইউজ করার জন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। এরকম ঘনত্বে যখন একটা ক্ষীর তৈরি হয়েছে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু টাইট হবে। এই সেমাইটা বাটিতে সার্ভ করব, এজন্য এখানে কয়েকটা বাটি নিয়েছি। এই বাটির ভেতরে প্রথমে যে সাদা শুকনা সেমাইটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দুধের যে ক্ষীরটা তৈরি করেছি এই ক্ষীরটা এর উপর দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। এই ক্ষীরের উপর দিয়ে আবার সাদা শুকনা সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। জর্দা রং দিয়ে একটু লাল করে যে সেমাইটা ভেজে নিয়েছিলাম এই সেমাইটা এর উপর দিয়ে দিলাম। সবার প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এই বাদামগুলো সবার শেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কোনো কাস্টার্ড পাউডার বা কোনো ধরনের ক্রিম ছাড়াই তৈরি করে নিলাম এই নবাবী সেমাই। শুধু দুধ দিয়ে তৈরি করে না এই নবাবী সেমাই খেতে অনেক বেশি টেস্টি হয়। নর্মাল পুডিং বা ক্যারামেল পুডিং খেতে ইচ্ছে না করলে এই ইন্দোনেশিয়ান ফোম পুডিংটা ট্রাই করতে পারেন। ইন্দোনেশিয়ান ফোম পুডিং এত বেশি নরম যে মুখে দিতেই মিলিয়ে যায়। স্টিম করার ঝামেলা ছাড়াই এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। তো দেখে নিচ্ছি রেসিপিটি। এই ইন্দোনেশিয়ান ফোম পুডিং তৈরি করতে প্রথমে যেটা লাগবে এটা হচ্ছে মালটা। এখানে 3টা মালটা নিয়েছি। এই 3টা মালটা এখানে আধা কেজি পরিমাণ আছে। মালটা এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। সবগুলো মালটা এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। একটা স্ট্রেনার নিয়ে এর উপরে মালটার জুস এভাবে বের করে নিচ্ছি। মালটার জুসটা স্ট্রেন করে না এখানে খুব ইম্পর্টেন্ট, তাহলে মালটার বিচিগুলো আলাদা হয়ে যাবে আর ক্লিয়ার একটা জুস পাবো। মালটাগুলোকে চিপে এভাবেই মালটা থেকে জুস বের করে নিচ্ছি। একটা বড় মিক্সিং বোল নিয়ে এর ভেতর ডিম ভেঙে দিচ্ছি, তবে এখানে ডিমের কুসুমটা নিব না, শুধু সাদা অংশটা নিব। কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, আর যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রুম টেম্পারেচারের করে নিতে হবে। ডিম যদি ঠান্ডা থাকে বা ফ্রিজার হয় সেক্ষেত্রে কিন্তু ফোম সৃষ্টি হবে না। 3টা ডিমের সাদা অংশ নিয়েছি এখানে। ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েও ফোম তৈরি করে নিতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে ফোম তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে। 2 থেকে 3 মিনিট বিট করার পর এমন ফোম তৈরি হয়ে গেছে। এর ভেতরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ফোমের সাথে মিক্সড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। চিনিটা ফোমের সাথে মিশে গেছে আর ফোমটা ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে বিট করা বন্ধ করে দিয়েছি। শুরুতে যে মালটার জুস বের করে নিয়েছি এই মালটার জুস এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ মালটার জুস হয়েছে। এই মালটার জুসের ভেতর 3টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ডিমের ফোমের ভেতরে যে চিনিটা ইউজ করেছি এই চিনি যদি ইউজ না করতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ। ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আধা কাপ গুঁড়া দুধের সাথে আধা কাপ লিকুইড মিল্ক মিক্সড করে একটা কনডেন্স মিল্ক তৈরি করে নেবেন।
এর ভেতর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আগার আগার পাউডারটা মাস্ট দিতেই হবে। চুলায় দেওয়ার আগে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলে আগার আগার পাউডারটা মিক্সড হতে চায় না, এই জন্য আগেই এটাকে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচ অন করে এই মিক্সচারটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এর ভেতর কোনো এসেন্স ইউজ করার প্রয়োজন নেই। মাল্টার জুস ইউজ করার জন্য এর স্মেলটা অনেক ভালো হয়েছে। এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। টোটাল 5-6 মিনিট জাল করে নিয়েছি। এটাকে খুব বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। ঘনত্বটা যখন এরকম হয়েছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এই মিক্সচারটাকে চুলা থেকে নামানোর পর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। সাথে সাথে ডিমের ফোমের ভেতর দিয়ে দিতে হবে, একদম ফুটন্ত গরম অবস্থায়। এক হাত দিয়ে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এক হাত দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। যেভাবে মিক্সড করেছি ঠিক সেভাবে মিক্সড করে নিতে হবে। ডিমের মিক্সচারটা যে পরিমাণ গরম আছে এই গরমে ডিমের ফোমটা সেদ্ধ হয়ে যাবে। ডিমের সাদা অংশটা যেহেতু এখানে ফোম ফর্মে আছে সেহেতু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর জন্যই ফুটন্ত গরম অবস্থায় এই মিশ্রণটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। একটা কেকের মোল্ড নিয়ে এর ভেতর অয়েল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই এখানে অয়েল ব্রাশ করে নেবেন, অথবা যে পাত্রে এই পুডিংটাকে সেট করতে চান সেই পাত্র নিয়ে নেবেন। এই ব্যাটারটা মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। ব্যাটারটা হ্যান্ড উইক্স দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই ফোম পুডিংয়ের উপরটা একদম স্মুথ করে নিচ্ছি। এই মোল্ডটাকে 2 থেকে 3 বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে এর ভেতর কোনো বাবল থাকতে না পারে আর পুডিংটা বসে যায়। এই পুডিংয়ের মোল্ডটাকে একটা ফয়েল পেপার দিয়ে এভাবে র্যাপ করে নিচ্ছি। এরপর এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। যতক্ষণ পর্যন্ত এই ফোম পুডিংটা ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রিজে রেখেছিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। একটা ছুরির সাহায্যে এই ফোম পুডিংটাকে কেকের মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। চারপাশ থেকে এভাবে কেটে নিয়েছি। একটা ট্রে দিয়ে এই মোল্ডটাকে ঢেকে মোল্ডটাকে উল্টে নিচ্ছি। এই কাজটা অনেক কেয়ারফুলি করতে হবে, কারণ এই ফোম পুডিংটা কিন্তু অনেক বেশি সফট হয়। কেকের মোল্ডটাকে উল্টে নিয়েছি। এখানে এভাবে একটু থাপ্পড় দিয়ে নিচ্ছি যাতে পুডিংটা বের হয়ে আসে। এই পুডিংটাকে কেটে নিচ্ছি, ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি, তবে এটা স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। এই ফোম পুডিংটা এত বেশি সফট হয় যে এটা ধরতেই ভেঙে যায়, আর মুখে দেওয়ার সাথে সাথেই ফোমের মতো মিলিয়ে যায়। এই জন্যই হয়তো এর নাম দেওয়া হয়েছে ফোম পুডিং। এই ডেজার্টটা ইন্দোনেশিয়ান, এই জন্য এর নাম হচ্ছে ইন্দোনেশিয়ান ফোম পুডিং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।